3বার নির্বাচনে পাশ করেছেন। উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা, যাকে কলকাতার মাটিতে 13 তারিখ থেকে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে। তার ধারাবাহিকতায় যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কাছে 3 জন ঘাতক গ্রেপ্তার আছে। এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, পাসপোর্টে তার নাম আমানুল্লাহ, শিমুল ভুইয়া আমাদের কাছে, সে হলো মূল ঘাতক। এবং সেখানে মাস্টার মাইন্ড হিসাবে, বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে। আমরা সেই কারণেই আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুটি দেশে অপরাধটি সংঘটিত, আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড, দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি। এবং আপনারা জানেন আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। সেই তথ্যপত্রগুলো ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম, আমরা সরাসরি সেখানে গিয়ে যে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে, তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে, এগুলি আমরা বাস্তবিকভাবে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি। এবং আপনারা জানেন মামলার 360 to 364 চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত ভিকটিম অথবা ভিকটিমের অংশবিশেষ অথবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায়, সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট, তারপরে সুরতহাল রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক বেগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মনে করেছি আমরা সেখানে গিয়ে সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি। সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদের সাথে আমরা কথা বলেছি, ক্রস এক্সামিন করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সেখানে এই রোদ, আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি, ঝড় তুফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে, কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে এখানের অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক, তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা তার সাথে তার হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কীভাবে অপরাধটি সংঘটিত সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা, আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে সহযোগিতা করা। দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভি মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই অপরাধীর কাছে আমরা যে তথ্যগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি। আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল 3টা, একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব, আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় ভিকটিমের খণ্ডিত অংশ, পুরো অংশ অথবা অংশবিশেষ উদ্ধার করা, আমরা মনে করি যে এইরকম যে তারা এই বাসায় থেকে তারা যেভাবে তারা এই কাজটি করেছে, আমি মনে করি যে যে সেখানে যেভাবে তারা সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেজ লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করে চূড়ান্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক রিপোর্ট হবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো
যে শতভাগ আমরা সফল কিন্তু এটা আমরা ওই পুলিশের সাথে কথা বলছি, এটা ওনারা এটা মানে দ্রুতই করার আমাদের বলে দ্রুতই তারা করবেন। ভাই, কিলিং মিশনে যারা অংশ নিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আপনারাও জেনেছেন, আরও অনেকের নাম পরিচয় জানা গেছে, তাদের বর্তমান অবস্থা বা গতিবিধি আপনারা জানেন কিনা একটু আপনি? না, আসলে দেখেন আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র বিশ্লেষণ দেখেছি সে এখন কাঠমান্ডুতে আছে। আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদতদাতা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে, সে আমেরিকান পাসপোর্ট। এখন আপনারা জানেন যে আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার, তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপোলকে অবহিত করেছেন। ইন্টারপোলের মাধ্যমে কাঠমান্ডু যে এম্বাসি যেটা মানে যে নেপালের এম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে। আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে এম্বাসি রয়েছে সে এম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি। সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে, এটার মধ্যে আমাদের ইন্টারপোলকে অবহিত করেছি। অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আপনারা জানেন আমরা সেখানকার অনেক বড় বড় পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকার ইন্ডিয়া, সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলি তথ্য আদান প্রদান এবং তদন্তের বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে, আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকেও আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে যে এক্সট্রাডিশন যেটা ট্রেটি এটা ইন্ডিয়ার সাথে আমেরিকার রয়েছে, যেহেতু ওনারাও চাইবেন, কারণ যে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে, ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড, ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আপনারাও, তো ওনারা আমাদেরকে বলেছে যে হ্যাঁ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আমাদের যথাযথ প্রক্রিয়া আমরা অনুসরণ করব। আর আমরাও ইতিমধ্যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অবহিত করেছি এবং আমরা বাংলাদেশের যে আমেরিকার যে দূতাবাস আছে তাদের সাথে আমরা আনঅফিশিয়ালি তাদের সাথে এই বিষয়টি নিয়ে সাহায্য সহযোগিতা চাইব। আসলে দেখেন, যে কোনো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তার পিছনে তো অবশ্যই একটা মোটিভ রয়েছে এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন যে এখানে পরিকল্পনা হয়েছে 2 মাস, সেটা হলো গুলশান বিভিন্ন এলাকাগুলিতে, এবং তাকে এর আগেও 2বার প্ল্যান করেছিল তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করলেন না, সেখানে তারা বললেন যে সেখানে করলে তাদের এখানে প্রবলেম হবে, সে কারণে তারা সেটাকে বেছে নিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতার সঞ্জীবা গার্ডেনকে। সেখানে তারা এমনভাবে তারা পরিকল্পনাটা করলেন যে সেখানে যেন তাকে হত্যা করে তার লাশটা যেন না পাওয়া যায় এবং শুধু লাশ গুম করা উদ্দেশ্য না, এবং তার যে অবস্থানটা মানুষকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোনো সময় দেখা গেল ওইটা নিয়ে গেলেন বেনাপুল, কোনো সময় নিয়ে গেলেন দিল্লিতে সে চলে গেছেন, কোনো সময় নিয়ে গেলেন মুজাফফরাবাদ, বিহার, এগুলিতে নিয়ে, অর্থাৎ আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ এবং কলকাতার তদন্তকারী কর্মকর্তাদের তাদেরকে ভিন্ন দিকে ধাবিত করার তাদের অনেক প্রচেষ্টা চলছিল। তাহলে এভাবে তারা একদম প্রি প্ল্যান ঠান্ডা মাথায় তারা কিন্তু এই অপরাধটি সংঘটিত করেছিল। এখন আমাদের কথা হলো যে মূল যে প্ল্যানার, মদতদাতা, বেনিফিশিয়ারি, সে এখনও আমাদের কাছে নেই। এখন আমরা আরেকজন যে রয়েছে সে সিয়াম, সে আছে কাঠমান্ডুতে, আমরা যতটুকু জানি সেটাও আমাদের কাজ চলছে। এখন আসলে আমরা 2 দেশের তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি। এখন হঠাৎ করে এখানে দেখেন এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এখানে রাজনীতি, প্রতিদ্বন্দ্বী, অর্থনৈতিক, সামাজিক, বা এখানে উনি মাঝে মাঝে কিন্তু কলকাতায় যেতেন, মাননীয় সংসদ, উনি একজন জনপ্রিয় সংসদ, ওনার এখানে ব্যবসা বাণিজ্য ছিল কিনা, অথবা উনি যখন গোপালের বাসা থেকে বের হওয়ার পরে উনি এই যে শিমুল ভুইয়া তাকে যে নিয়ে গেলেন ওই সঞ্জীবা গার্ডেনে, সেখানে উনি কি আবার নতুন ব্যবসায়ী সেজে নতুন ব্যবসায়ীর মিথ্যা তত্ত্ব দিয়ে সেখানে নিয়ে গিয়েছিলেন কিনা, আমরা কিন্তু সবগুলি কিন্তু, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারাও অনেক ধরনের তথ্য আপনারা আমাদেরকে দিচ্ছেন, সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ
কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। এটা আমরা মনে করি মদতদাতা তো রয়েছে, মদতদাতার সাথে যারা আরও কিছু রয়েছে, আমরা তো অনেকেই তো আমাদের কাছে রয়েছে। এখন এদের কাছে আরও আমরা রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি মদতদাতা ছাড়াও আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুতে অনেকে অবস্থান, তাদের সব কিছু আমরা চেষ্টা করছি। আমাদের এখন মূল কাজটাই তো হচ্ছে, যেহেতু আপনারা জানেন এই মামলাটাও কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। কারণ আমাদের এখন আর যে আমাদের যে আলামতটি আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। পাশাপাশি আমাদেরকে পারিপার্শ্বিক সাক্ষ্য ডিজিটাল এভিডেন্স আমাদের কাছে রয়েছে, সব কিছু আমাদের, এবং দুই পক্ষের মানে গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার রয়েছে এবং তাদের কাছ থেকে তথ্যপত্র নিয়ে আমি মনে করি আমরা মামলাটার কনক্লুসিভ পর্যায়ে আছে। এখন আমাদের কাজটা হবে কিছু আসামি যারা বাইরে অবস্থান করছেন তাদেরকে দ্রুতই ফিরিয়ে এনে দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা দ্রুতই তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। পুরো জট খুলতে কতদিন সময় লাগতে পারে? এখন পর্যন্ত একটা ধোঁয়াশা অবস্থা। জট বলতে আমরা তো অলরেডি বললাম যে এটা কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসে পড়েছি আমরা, কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন। বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামিকে তো মোটা দাগে বাংলাদেশি। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সব কিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি। দেখেন মানে আপনারা মিডিয়াতে অনেক নাম আসছে, অনেক ধরনের ঘটনা আসছে। আমি তো বলছি একটাকে, আপনারা মিডিয়ারা অনেক তথ্যই দিচ্ছেন, আমরাও বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। আমরা সবগুলি কিন্তু আমরা দুই দেশের আসামিদের কাছে আমরা ক্রস এক্সামিন করেছি, বিচার বিশ্লেষণ করেছি। যেহেতু মামলাটা এখনও তদন্ত চলছে, এই মুহূর্তে স্পেসিফিকলি মানে কি কারণটাই কি এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে গোপাল বিশ্বাস ওখানে স্বর্ণের একজন ব্যবসায়ী, গোপাল বিশ্বাস তাকে গোপাল বিশ্বাসের সাথে আমার কালকে প্রায় 2 ঘন্টা কথা হয়েছে। আমরা তার কাছ থেকে অনেক তথ্যপত্র পেয়েছি, সেটা আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজে লাগাবো। এটা এখনও মানে এবং আমরা তার সাথে সে কী ব্যবসা করে সেটা আমরা জেনেছি, তবে আমরা এই বিষয়ে এখন আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না। আপনি তো ঘুরে আসলেন, যেটা হচ্ছে খণ্ডিত অংশ বাদে আপনার কাছে মনে হচ্ছে কি যে বাকি তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়াটা এখন আর কঠিন, এখন আর পাওয়া না? এটা আমি মনে করি যে আমি বারবারই আশাবাদী। আমি কিন্তু ওইখানে গিয়ে বলেছিলাম আমরা আশাবাদী। আমরা কিন্তু এখন দেখেন এইরকম ঘটনা তো অনেক ঘটেছে। আপনারা জানেন মালয়েশিয়ার বিমান সেটা ভূমধ্য মানে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছিল। 227 জন যাত্রী, 12 জন ক্রু তারা সেখানে কিন্তু আপনারা জানেন সেখানে প্রায় 3 বছর যাবৎ 46,000 বর্গ মাইল এলাকা কিন্তু তারা এটাকে খুঁজেছে। এখানে ঘটনা তো মানে মাসই পার হলো না। আমরা আশাবাদী বাকি আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমরা বিশেষ করে কলকাতা পুলিশ এমনকি সিআইডির যারা কাজ করছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত, আমরা যাওয়ার কারণে না, আমরা যাওয়ার আগেও থেকেও তারা এই লাশটা উদ্ধারের জন্য তারা নদীতে খালে তাদের অভিযান পরিচালনা করছে। এবং আমরা যাওয়ার পরেও আমরা যখনই যেটা বলেছি তারা সেই জায়গায় আসামি নিয়ে গিয়েছেন। এবং আমরা যখনই তাদেরকে বললাম যে আপনারা আমার মনে হচ্ছে যে আপনারা কাইন্ডলি সেফটি ট্যাঙ্কি বা সুয়ারেজ লাইনটা একটু ভাঙার ব্যবস্থা করেন, তারা সেটাই কিন্তু সাথে সাথে করেছেন। আসলে আমার কাছে আসলে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমরা অনেক সময় আমরা যখন দেখি যে আমরা সব জায়গায় আমাদের ব্যর্থ হচ্ছে, তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল। আমাদের যে 3 জন আসামি তার মধ্যে একজন আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিল। আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাশ করতে পারে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে আমাদের যে সুয়ারেজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু যখন যদি ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং আপনারা জানেন অনেকাংশেই আলামত উদ্ধার হয়েছে।
না, এটা তো এটা ডিএনএ টেস্ট এবং সেটা ফরেন্সিক করার পরে না, এটা ওনাদের দেশেরও ডিএনএ যেহেতু মার্ডার মামলাটা শুরু রুজু হয়েছে, তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে। আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি, আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন, আমাদের মূল যে ঘাতক যা বলেছে সেটা এক্সামাইন করা। আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স ওটা আমরা গিয়ে তার সাথে মিলিয়ে দেখেছি, এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনার স্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাধ সেই জায়গা পরিদর্শন করা, এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মকর্তাকে সেখানে মানে সুরতহাল রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক এবং সেখান থেকে যে ভিসেরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয়। এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল।